শুধু দেখবে তাতে খুশি সে? দেখবে, দৌড়বে, নাড়বে, না হলে ফিল পাবে কিভাবে? শায়নের ডাবল মিনিংয়ের কথা শুনে স্বর্ণের ছটফটানি বেড়ে গেল। নখ বসালো শায়নের হাতে, তবে শায়ন শব্দহীনভাবে হাসছে। কারণ গালি কিংবা ডাবল মিনিংয়ে বলা কথা স্বর্ণ পছন্দ করে না, খুব চটে যায়। শায়ন তাকে রাগাতে সেই কাজই বেশি করে। শায়নের শক্তপোক্ত বাহুডোর থেকে নিজেকে ছাড়াতে না পেরে স্বর্ণ বলল, ঝান্ডুবাম থাকলে তাও দিতে পারি, তাহলে লিপকিস করতে দে। দিতে পারি যদি বৈধ সম্পর্কের দলিলনামা আনতে পারো। বিয়ের কথা বলছিস? চল এখনই বিয়ে করি। চুরি করে? আপাতত চুরি করে করি। না, বাসায় জানো, যতদিন না কেউ রাজি হবে ততদিন দূরে থেকো। তুই খুব পাষাণ, নিষ্ঠুর, সেটা কি জানিস? জানি। অথচ পাথুরে মনের এই মেয়েটাকে আমি খুব ভালোবাসি, বউ করার স্বপ্ন দেখি। একথা নিশ্চয়ই জানিস, তাই না? না, তাও জানি না। কেন জানিস না? কারণ ঘটা করে জানাওনি কখনো। তাহলে ঘুরে ফিরে আমারই দোষ। ঠিক আছে, মেনে নিলাম, একদিন গটা করে না হয়ে জানাবো। এ কথা বলে সায়ন স্বর্ণকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তারপর তার গালে গলায় আদর এঁকে ছেড়ে দিল। বালিশের নিচ থেকে ঝান্ডুবাম বের করে স্বর্ণের হাতে দিতে স্বর্ণ দ্রুত পায়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে বলে গেল, সিদ্দিকের অফিস থেকে ইমেল এসেছে, চেক করো। সারাদিন ল্যাবে কাজ করে শুদ্ধ রুমে এলো, সময় নিয়ে সাবান নিল। তারপর ফুল কালো ড্রেসআপে রেডি হয়ে বাইকের হেলমেটটা নিয়ে বের হতেই শীতলের মুখোমুখি পড়ল। শীতলও এটো প্লেট নিয়ে বের হচ্ছিল। এত রাতে কী খেয়ে বেড়াচ্ছে কে জানে। শুদ্ধকে এত রাতে এভাবে দেখে শীতল মিষ্টি করে হাসল। শুদ্ধর পোশাক দেখে বুঝে গেছে সেই শুদ্ধ এখন বাইক নিয়ে লং ড্রাইভে যাবে। দীর্ঘ সময় কাজ করে মাইন্ড ফ্রেশ করতে প্রায় মাঝরাতে ড্রাইভে বের হয়, কারণ রাতে ঘোরার মজাই আলাদা। শীতলকে অহেতুক হাসতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু করে তাকালো। শীতল তখন ঠোঁটে হাসি এঁটে বলল, লং ড্রাইভে যাচ্ছেন বুঝি? কেন, গেলে তোর বড় অবুকে নালিশ জানাবি? না, তা না। তাহলে? বলছি যে আমি এতক্ষণ ধরে পড়ছিলাম, আমারও মাইন্ড ফ্রেশ করা দরকার। আমিও আপনার সঙ্গে যাই। যাবি বলছিস? নিয়ে গেলে খুশি হবে। যা, রেডি হয়ে আয়। এ কথা শুনে শীতল খুশি মনে দৌড়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ হেলমেটের উপর আঙুলের সাহায্যে তবলার মতো করে বাজাতে বাজাতে বিড়বিড় করে বলল, আমার নামে নালিশ? হ্যাঁ, চল একবার। বিপদের চৌরাস্তা থেকে যদি ঘুরিয়ে না আনি তো আমার নামও শুদ্ধ নয়। এ কথা বলে শুদ্ধ ঠোঁটে বাঁকা হাসি এঁটে ধীরে সুস্থির সিঁড়ি বেয়ে নামল। সারা বাড়ি স্তব্ধ, হয়তো গভীর ঘুমে মগ্ন বাড়ির প্রতিটা সদস্য। ড্রয়িং রুম জলজল করছে কৃত্রিম আলোর ঝলকানিতে। গা ঝকঝকে আসবাবও চোখ কাড়ছে খুব সহজে। রাত বিরাতে ছেলেমেয়েরা কখন পানি খেতে আসে বলা যায় না। অন্ধকারে যাতে ভয় না পায় তাই লাইটটা সারা রাত জ্বালানোই থাকে। তাছাড়া শখ একবার আধারে পড়ে গিয়েছিল, তারপর থেকে সারাফাত চৌধুরীর আদেশে কেউ লাইট অফ করে না। এত রাতে কারো দেখা পাবে না জেনেই মূলত বাইরে যাওয়ার জন্য বের হয়েছিল শুদ্ধ। ইচ্ছে ছিল নতুন ল্যাবটা ঘুরে আসা, সেখানকার কাজকর্ম কতদূর এগুলো দেখা দরকার। কিন্তু আজ আর যাওয়া হবে না বোধহয়, কারণ যাওয়ার আগে দেখা মিলল ব্যাঙাচির সঙ্গে। সে কি আর জানতো ব্যাঙাচির দিনের মতো মধ্যরাতেও টই টই করে ঘুরছে, একা একা প্লেট হাতে করে কী সব খেয়ে বেড়াচ্ছে। তাকে নিয়ে তো আর ল্যাবে যাওয়া যায় না, যদি নিয়ে যায় প্রশ্ন করতে করতে হাত মরা করে ফেলবে। আধমরা হলেও ছাড় দেবে বলে না মনে হয়, বরং পাশে বসে ঘ্যান ঘ্যান করবে। শুদ্ধ ভাই, আদমরা হলেন কেন? একেবারে শহীদ হলেও তো পারতেন। শীতল একটু ঘাটতেরা, এ কথা তারও অজানা নয়। তাদের দাদি যেন এমন ছিল। শীতল চেহারাও পেয়েছে দাদির মতোই। তার চেহারাখানি নাকি মন শীতল করার মতোই, তাই দাদাজান নাম রেখেছিলেন শীতল। তবে তার ভাষ্যমতে এটা মস্ত বড় ভুল করেছেন দাদাজান, কারণ স্বভাব ও চালচলন অনুযায়ী তার নাম রাখা উচিত ছিল মাথা মোটা ব্যাঙাচি। চৌধুরী নিবাসে তারা মোট 7 ভাই বোন। ছোট ভাই বোনেরা শানের তুলনায় তাকে একটু বেশি ভয় পায়। কিছু বললে মাথা তুলে তাকানোর সাহস করে না, বকলে কেঁদে কেটে একাকার তো করে এবং দূরে দূরে থাকারও চেষ্টা করে। অথচ ব্যাঙাচিকে কিছু বললে চোখ উল্টে তাকায়। একটু বকলে বা মারলে সেই রেশ ধরে সুযোগ বুঝে শোধ তোলারও প্রচেষ্টা চালায়। যদিও শোধ নিতে পারিনি এখন অবধি, হয়
ঘটনাটাই ভুলে যায়, নতুবা চালাকাঠের মারের ভয়ে নিজেকে দমিয়ে নেয়। তবে কথা দিয়ে দু একটা খোঁচা মারতে ভুল করে না। তবে আজ একটা শিক্ষা দিলেও মন্দ হয় না। এমনিতে তার মর্জি মতো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর পানিশমেন্ট পাওনা রয়েছে। ধার রাখা কিংবা ফেলে রাখা কাজ একদমই পছন্দ নয় তার। সুযোগ যখন এসেছে, সুযোগ কাজে লাগানো যাক। সে এসব ভাবতে ভাবতে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। রাত বাজে 1টা। ল্যাবে শুকনো খাবার থাকায় কাজের ফাঁকে ফাঁকে সেসবই খেয়েছিল, কিন্তু গোসলের পর ক্ষুধা মাথা চাড়া দিয়ে উঠেছে। এখনই কিছু খাওয়া দরকার। এসব ভেবে হাতের হেলমেট চৌকো আকৃতির কাঁচের সেন্টার টেবিলের উপর রাখলো। ধীর পায়ে এগিয়ে গেল কিচেনের দিকে। ফ্রিজ খুলে দেখলো পছন্দসই কিছু আছে কিনা। গরুর মাংস আর ভাত দেখে সেটাই বের করলো। তারপরে ওভেনে গরম করে খাবার প্লেটে বেড়ে নিয়ে নিঃশব্দে চেয়ার টেনে খেতে বসলো। প্রথম লোকমা মুখে পুরে বুঝলো এই রান্নাটা তার মা সিতারা করেছেন। ওনার হাতে রান্নার ঘ্রাণই বলে দেয় খাবার স্বাদ। সে খেতে খেতে একবার সিঁড়ির দিকে তাকালো। শীতলের আসার নামই নেই। গাধিটা সাজতে বসলো নাকি কে জানে। ধীরে সুস্থে খেয়ে এটো প্লেট থুতে থুতে ভাবলো 5 মিনিটের মধ্যে শীতল না এলে চলে যাবে। অযথা সময় অপচয় করা তার স্বভাবে নেই। সে সত্যি সত্যি ঘড়ির ধরে অপেক্ষা করল। 5 মিনিট পুরো হতে যখন মাত্র 1.5 মিনিট বাকি, তখন শীতল এলো। পরনে শুদ্ধর মতো ব্ল্যাক জিন্স জ্যাকেট, চুলগুলো পনিটেল করা, গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি আটা। ওর পোশাকের ধরনে মনে হচ্ছে শুদ্ধকে কপি করেছে। শুদ্ধ তার আপাদমস্তক দেখে ধমকে ওঠার আগেই শীতল বলল, শুদ্ধ ড্রাইভিং পার্টনার, শুদ্ধর মতো না হলে চলে? কত বড় স্পৃহা! তার সামনে দাঁড়িয়ে তার নাম ধরে কথা বলছে। না, এর শিক্ষা পাওয়া ফরজ হয়ে গেছে। শুদ্ধ মুখে কিছু বলল না, শুধু তাকিয়েই রইল। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে। শীতলের খুশির অন্ত নেই। রাতের বেলা বাইকে করে ঘোরার আনন্দে ভুলে বসেছে বলির পাঠাকেও বলির আগে সেবা যত্ন করা হয়। তারপর এক কোপে, যদিও শুদ্ধ তাকে বলি দিতে পারবে না, তবে আধমরা করাই চাই। শুদ্ধ বকছে না দেখে সে আরেকটু সাহস পেল। দাঁত বের করে হেসে হাতের হেলমেট দেখিয়ে বলল, মাথায় হেলমেট থাকবে, কেউ চিনবে না, চলো যাই। চেঞ্জ করে আয়। শান্ত কণ্ঠে কঠোর আদেশ। তবু শীতল দমল না, বরং জেদ দেখিয়ে বলল, না। তাহলে রুমে যা। সেম সেম হলে কি হয়? শুদ্ধ জবাব দিল না, তবে ওয়ার্নিং ছাড়া 10 থেকে উল্টো করে গুনতে শুরু করলো। অর্থাৎ 10-এর মধ্যে যেতে হবে, নয়তো তার যাওয়া ক্যান্সেল। অগত্যা শীতল বাধ্য হয়ে রুমে গেল। তবে যেতে যেতে শুদ্ধকে কিছু গালি দিয়ে ধুতে ধুতে গেল। পরনে লেডিস টি শার্ট বদলে ব্ল্যাক জিন্সের সঙ্গে ব্ল্যাক কুর্তি পরল। ম্যাচিং ওড়না গায়ে জড়িয়ে হেলমেটটাও মাথায় পরে বেজার মুখে বেরিয়ে এলো। এই হেলমেট খুলবেও না, মুখও দেখাবে না। তাকে হেলমেট পরে আসতে দেখে শুদ্ধ কিছু বলার আগেই গটগট করে হেঁটে শুদ্ধর আগে পার্কিং লটে গেল। শুদ্ধ তার পেছন পেছন গিয়ে লাইট অন করে বাইক বের করতে ভেতরে প্রবেশ করলো। সেও গুটি গুটি পায়ে এগোলো। ভেতরে পাশাপাশি দুটো বাইক রাখা, একটা সায়নের, একটা শুদ্ধর। সায়নেরটা সাদা কালো সংমিশ্রণে হলেও শুদ্ধরটা পুরো কালো। অপর পাশে সারাফাত ও শাওন চৌধুরীর 4 চাকার গাড়ি রাখা। তার এক কোণে শীতলের গোলাপি রঙা সাইকেলটা সময় অসময়ে সাম্য সৃজনে চালিয়ে বেড়ায়। শুদ্ধ বাইক বের করেছে দেখে শীতল চুপ করে দাঁড়িয়ে আছে। ভেবেছে বেশি কথা বলবে না। সে কথা বললে কেউ কেউ তেলে বেগুনে জ্বলে ওঠে কি না, কিন্তু হঠাৎই একটা চিন্তা মাথায় টোকা মারতেই সে ফট করে বলে বসলো, ভাইয়া, বাইকের শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে গেলে কি হবে? চোর ভেবে তেরে আসবে, দোঘা বসাতেও পারে। শব্দ ছাড়া বাইক বের করা যায় না? যায়। এদিকে আয়, বাইকটা তোর মাথায় তুলে দিই। তুই মাথায় করে গেট অব্দি নিয়ে যা, এতে শব্দ হবে না, কেউ জাগবেও না। এ কথা শুনে শীতল মুখ ভোঁতা করে তাকিয়ে রইল। সবসময় বাঁকা কথা না বললে যেন শান্তি পায় না এই লোক। কথার পিঠে খোঁচা মারতেই হবে তার। খোঁচা না মারলে যেন যাতে চায়। শীতল মুখে কুলু মারতেই শুদ্ধ বাইক নিয়ে হেঁটে হেঁটে গেট অবধি গেল। দারোয়ান গেটের সঙ্গে লাগোয়া ঘরটাতে ঘুমাচ্ছে। হঠাৎ গেট খোলার শব্দে উনি ধরফড়িয়ে উঠে শুদ্ধকে দেখে থেমে গেল। আরেকটু হলে এ কোন শালারে বলে গালি দিয়ে বসতেন। ওনার আবার কথার আগে মুখে গালি ছুটে। শুদ্ধ ওনাকে গেট লাগাতে বলে নিজ বাইকে উঠে বসলো। হেলমেট পরলো। ফোনে কল এলে কথা শেষ করলো। তারপর মূর্তির মতো দাঁড়ানো শীতলের দিকে তাকিয়ে বলল, তুই তাহলে থাক, আমি নিমন্ত্রণ পত্র ছাপিয়ে আনি। নিমন্ত্রণ পত্র কার জন্য? তোর জন্য। দেখে তো মনে হচ্ছে বাইকে ওঠার জন্য তোকে নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে। আবারও অপমান।
তবে শীতল কথা বাড়ালো না, বিনা বাক্যে বাইকে চড়ে বসলো। নড়ে ছড়ে জামা কাপড় ঠিকঠাক করে সুন্দর করে বসলো। তখন শুদ্ধ বলল, লং ড্রাইভে বের হলে আমার যেদিকে দু চোখ যায় আমি চাই। আজও যাব, এখনো সময় আছে। সমস্যা থাকলে নেমে যা। না, সমস্যা নেই। সত্যিই তো? হুম, একদম সত্যি। পরে বড় অপুর কাছে নালিশ করবে না তো? আমি ভয়টা দেখিয়েছে, অচেনা রাস্তায় নিয়ে গেছে, জোরে বাইক চালিয়েছে, হ্যান ত্যান কত কি। না না, কোনো নালিশ করব না, প্রমিস। ওকে। এ কথা বলে শুদ্ধ বাইক স্টার্ট করলো। শীতল খুশিতে ডগ ডগ হয়ে শুদ্ধর কাঁধের উপর হাত রাখলো। কারো মুখে কোনো কথা নেই। অনেকদিন পর এভাবে বের হয়ে শীতল আশপাশ তাকিয়ে দেখছে। পাগলাটে সমীরণে উড়ছে তার পরনের ওড়না। হেলমেট থাকায় মুখভঙ্গি বোঝা যাচ্ছে না, তবে সে খুশি, ভীষণ খুশি। এর আগেও সায়নের সঙ্গে বের হয়েছিল, খুব মজা করেছিল দুজনে। কত কিছু খেয়েছিল, ইচ্ছে মতো ঘুরেছিল। ভাবুক শীতল ভাবনার জগতে ডুবে খেয়ালই করেনি বাইকের গতি ধীরে ধীরে বাড়ছে। হাইওয়ে দিয়ে ফাঁ করে ছুটতে তাদের বাইক। কোথায় যাচ্ছে জানা নেই, যেদিকেই যাক তাতেও সমস্যা নেই। আজ মন খুলে ঘুরবে, ঘুরতে ঘুরতে আনন্দ কুড়াবে। তবে এতক্ষণে চুপ থেকে তার পেটের মধ্যে কথাটা যেন তাকে সমানে খুঁজাচ্ছে। খুব অশান্তি লাগছে। শুদ্ধ ততক্ষণে হাইওয়ে পেরিয়েছে, অচেনা পথের পথ ধরেছে। তার বাইকের গতিও আরেকটু বেড়েছে, যেন বাতাসের সঙ্গে উড়ে যেতে যাচ্ছে। বাইকের গতিটা এতক্ষণে খেয়াল করলো শীতল। তাতে তার বুকের ধুকপুকানি শুরু হলো। ভয়ে দুহাতে খামচে ধরেছে শুদ্ধ কাঁধের জ্যাকেট। সে ভয়ে ভয়ে এবার জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? বিপদের চৌরাস্তায়। এই আবার কেমন নাম? কোথায় এটা? শ্মশান ঘাটের পাশে। কি, আপনি আমাকে শ্মশান ঘাটের দিকে নিয়ে যাচ্ছেন? হুম। আমি যাব না। বাইক থামান, নামবো। বাইক থামানো যাচ্ছে না। থামানো যাচ্ছে না মানে? বাইকের ব্রেক ফেল। কি কি বলছেন এসব? এখন কি হবে? কি আর হবে, মরে যাব। মরতে ভয় পেলে মরার আগে আমাকে আঁকড়ে ধরতে পারিস। মৃত্যু পথযাত্রী মারা যাচ্ছে ভেবে বেয়াদবি মাফ করে দেব। শীতল হতভম্ব হয়ে তাকিয়েছে। বাইকের ব্রেক ফেল মানে আজ তার ভবলীলা সাঙ্গ। কোন কক্ষণে এসেছিল সে? বাইকের ব্রেক ফেল, অথচ এই লোক এখন এত শান্ত আছে কিভাবে? এর কি মরারও ভয় নেই? বাইক চলছে দ্রুত গতিতে, গতি কমার নেই, ধাপে ধাপে বাড়তে আছে। শীতল এবার কাঁদতে শুরু করলো। যেভাবেই হোক বাইক থামান ভাইয়া, আমি এক্ষুনি মরতে চাই না। মরণ কি বলে আছে? আমি সরি রে শীতল, সত্যি বাইক থামছে না। একটা গাছের সঙ্গে ধুম করে লাগিয়ে দিন। গুরুতর আহত হতে সমস্যা নেই, কিন্তু এত তাড়াতাড়ি মরা যাবে না। বাংলা সিনেমা দেখিস নি? গাছের সঙ্গে ধাক্কা খেয়ে স্মৃতি হারিয়ে টাল হয়ে পাবনা যেতে হয়। তোরও যদি স্মৃতি হারিয়ে যায় তখন কি হবে? এমনিতে কথায় কথায় ভাই ভাই করে মুখে ফেনা তুলে হেদিয়ে মারিস। স্মৃতি হারিয়ে আমাকে যে আব্বা ডাকবি না, এই গ্যারান্টি কে দেবে? তুই নাকি তোর বাপ? পাগল, স্মৃতিহারা হয়েও বাঁচতে চাই আমি। বাঁচান আমাকে, কেউ আছো, বাঁচাও। শীতল ভয়ে কাঁদতে শুরু করেছে, আর শুদ্ধ হেলমেটের আড়ালে হেসেই যাচ্ছে। এই মুহূর্তে সে টের পাচ্ছে হাসি চাপিয়ে রাখাও খুব কষ্টের কাজ। এদিকে শীতল বাঁচাও বাঁচাও করে সমানে চেঁচিয়ে যাচ্ছে। তবে নির্জন অন্ধকার রাস্তা বিধায় কেউ শুনছে না। তারা এমন এক রাস্তাতে এসেছে, কোনো গাড়িও দেখা যাচ্ছে না। বাইকটা তখনও পূর্বের গতিতে চলমান। এত জোরে বাইকটা চলছে, শীতল তার ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি হাত ফসকে পিচ ঢালা রাস্তায় আছড়ে পড়বে। সেই ভয়ে শুদ্ধর পিঠে মাথা ঠেকিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বিড়বিড় করে সুরা পড়ছে। তার অবস্থা দেখেও শুদ্ধ বলল, শীতল, বামে তাকা। শীতল সেভাবে ঘাড় ঘুরিয়ে বামে তাকালে শুদ্ধ বলল, এটা হচ্ছে শ্মশান, অনেক পুরনো শ্মশান। এখানে কত মানুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে কে জানে। কে গলায় ফাঁস দেওয়া, গলা কাটা, পা কাটা, হাত কাটা, কত ধরনের লাশ যে পুরনো হয়। এর আগে শুনেছিলাম। একে তো ঘুটঘুটে অন্ধকার, চারিপাশ একদম লোক শূন্য এলাকা। শ্মশান শুনে গা ভার হয়ে আসছে। শীতল আরেকটু শক্ত করে শুদ্ধর জ্যাকেটটা খামচে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। ভয় ঘেমে উঠেছে তার হাতের তালু, গলা শুকিয়ে কাঠ, পায়ের তালুটাও কেন জানি শিরশির করছে। বাতাসের শো শো শব্দ অদ্ভুত উড়ে শোনাচ্ছে। তাকে এতটা নিশ্চুপ দেখে শুদ্ধ নিঃশব্দে হাসল।
তারপর হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, শিট, আমি তো এটা কথা ভুলে গেছে। কি কি কথা? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কাঁপছিস না কাঁদছিস? ভাইয়া, বাড়ি যাব। যেতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু সেটা বোধহয় আর হবে না রে। তোকে কতক্ষণ সেফ রাখতে পারবো তাও বুঝছি না। কেন? আমি তো ভুলে বসেছি আমারও সিংহর আছে। এখন ওই আত্মারা যদি আমার গায়ে ভর করে, তুই আমাকে জ্বালাস, রাগাস? তোর উপরে খুব রাগ আছে আমার। আত্মার যদি সে রাগ তুলতে তোকে আছাড় মারে অথবা গলা চেপে ধরে মেরে ফেলে, এরা নাকি রক্ত খায়, কচকচ করে মানুষের নাকি ভরি খায়। তোর সঙ্গে যদি এসব কিছু হয়, মাফ করে দিস। মনে করি সেখানে আমার হাত নেই, আমি নিষ্পাপ। আত্মার হাতে যদি তোর অপমৃত্যু হয়ও, তাহলে নিয়তি ভেবে ধরে নিস, কষ্ট রাখিস না মনে। তবু তো বাঁচাতে পারবো না, তবে আমি কথা দিয়েছি তোর ফতরা তোর পছন্দের জর্দার নিজের হাতে বিরাবো সবাইকে। শীতল ঠোঁট ভেঙে কাঁদছে, বারবার নাক টানছে, ভয়ে পরনের কুর্তিটা ভিজে উঠেছে, গা গা চ্যাটচ্যাট করছে। এখন যদি সত্যি শুদ্ধর গায়ে ভূত ভর করে তাহলে কি হবে? কার কাছে সাহায্য চাইবে? এ কথা ভাবতে না ভাবতেই তার ভয়ের মাত্রা বাড়ল। হাতের বাঁধন ঢিলে হয়ে আসলো, তবে জ্ঞান হারিয়ে পড়ার আগেই শুদ্ধ তার হাতটা ধরে দ্রুত ব্যাগটা থামালো। এতক্ষণ নজর রাখছিল শীতলের উপরে, এজন্য ধরতে পেরেছে সহজে। সে বাইকে বসা অবস্থায় শীতলকে কাছে টেনে হেলমেট খুলে দেখে তার মুখটা ঘামে ভিজে আছে। সে হাত দিয়ে ঘাম মুখে শীতলের গাল চাপড়ে ডেকেও সাড়া পেল না। পানি না থাকায় চোখে মুখে পানি দিতে পারল না। তবে অবচেতন শীতলের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেবল বিপদের চৌরাস্তা পার হলে এখনো সর্বনাশের চিপাগুলি পার হওয়া বাকি। এত তাড়াতাড়ি জ্ঞান হারালে হবে? হ্যাঁ, কদিন ধরে আবু সিদ্দিকের সঙ্গে নীরব দ্বন্দ্ব চলছে সায়নের। এজন্য অবশ্য সায়নই দায়ী। আবু সিদ্দিক বারবার বারণ করেছিল ভুলেও যেন অঙ্কনকে জানে না আমারে। এখন অঙ্কনকে মারলে দোষটা উনার ঘাড়ে চাপবে। এমনিতে সময় খারাপ যাচ্ছে, এখন এসব করা মানেই নিজের বিপদ বাড়ানো। কিন্তু সায়ন সে কথা শুনেনি, বরং সে অঙ্কনকে নির্মমভাবে সবাই করেছে। তারপর শুধু অঙ্কনের মাথাটা পার্সেল করে তার বাবার কাছে পাঠিয়েছে। কোনো রাজনীতিবিদ ছেলের কাঁটা মাথা পেলে বসে বসে আঙ্গুল চুষবে না নিশ্চয়ই। অঙ্কনের বাবাও বসেনি, পাগলা কুকুরের মতো খুনিকে খুঁজে বেড়াচ্ছে। উপর মহলের আদেশে পুলিশও বসেনি। আবু সিদ্দিকের দলে একমাত্র সায়নই এভাবে মানুষ মারতে পারে, মারে। এ সন্দেহের বশে পুলিশ আজ সিদ্দিকের কাছে এসেছিল, শান্তভাবে হুমকি দিয়ে গেছে সামনেই নির্বাচন। এখন যদি এসব কেস ঘাড়ে পড়ে জনগণকে ভোট দেবে, ভোটের আগেই তো জনগণ আঙ্গুল তোলা শুরু করবে। সায়নের এমন বাড়াবাড়িতে ভীষণ চটে আছে আবু সিদ্দিক। উনি এসব নিয়ে কথা বলতে সায়নকে ইমেল করেছে। শনের কথায় ইমেল চেক করে সায়ন পার্টি অফিস এসেছে। পায়ের উপর পা তুলে বসেছে ঠিক আবু সিদ্দিকের মুখোমুখি। পাশে দাঁড়িয়ে আছে কনক। সায়ন যদি আবু সিদ্দিকের ডান হাত হয় তো কনক বাম হাত। তবে অজ্ঞাত কারণে কনক সায়নকে সহ্য করতে পারে না, কারণ সায়নের থেকে সে বেশি দিন আবু সিদ্দিকের সঙ্গে আছে। অথচ সিদ্দিক তার কাজে মত নেওয়া তো দূর, কিছু শেয়ারও করে না। এই রাগে সায়নের ভুল ধরে বারবার সিদ্দিকের কান পড়া দেয় সে। কিছুক্ষণ আগেও দিয়েছে। সিদ্দিক চেয়ারে বসে জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে আছে। সায়ন বসে বসে কাঁচা ছোলা খাচ্ছে, খোসা রাখছে চকচকে টেবিলের উপরে। তার এহেন কাজে সিদ্দিক ঠান্ডা স্বরে বলে, কিছুদিনের জন্য গা ঢাকাতে সায়ন। কার বাল ছিঁড়তে? কারোই না, আপাতত নিজের যান বাঁচাতে গা ঢাকাতে, নয়তো তোর পুলিশ বাপ এসে তোর ছিঁড়ে নিয়ে যাবে। আসুক, আমিও তাদের বাল ছিঁড়ে বুজা বেঁধে হাতে ধরে দেব। মুখে মুখে কথা বলায় সিদ্দিক বিরক্ত হলেও বুঝতে দিল না। তবে মনে মনে সায়নকে গালি দিতেও ভুল করলেন না। সায়নের এমন দাপট দেখে কনকের গা পিত্তি জ্বলছে। এ ছেলে নিজেকে কি ভাবে কে জানে। তবে এই মুহূর্তে সে চুপ থাকতে পারল না, তাই দাঁতে দাঁত চেপে বলল, মারার কি খুব দরকার ছিল? মারলি পার্সেল পাঠাতে গেলি কেন? ওকে মারার কেরা উঠেছিল তাই মেরেছে, তাতে তোর বাপের কি? সায়ন, বাপ তুলে কথা বলবি না। বলবো, যা পারিস করে নিস। তাদের তর্কে এবার থমকে উঠলেন সিদ্দিক। টেবিলের উপর শক্ত থাবা বসিয়ে হিসিয়ে বললেন, তুই মেরেছিস, এসব ঝামেলা তুই সামলাবি। এর এক ফোঁটা দায় যেন আমার ঘাড়ে না আসায়। এ কথা বলে উনি হনহন করে বেরিয়ে গেল। সায়ন পায়ের উপর পা তুলে তখনও কাঁচা ছোলা চিবাতে ব্যস্ত। পরনে টু কোয়ার্টার গ্যাবার্ডিন প্যান্ট ও টি শার্ট। শারীরিক গঠন দেখে মনে হচ্ছে ভদ্র সভ্য কোনো চকলেট বয়, যার মধ্যে হিংস্রতা নেই। রাগ ও ক্ষোভ শব্দের সঙ্গে পরিচিত নয় সে। সে শান্তিপ্রিয় মানুষ, শান্ত মানুষ।
আজ আর বাসায় ফিরবে না সে। ইনসানের একটা ব্যবস্থা করতে হবে। ছেলেটা বড্ড বেশি লাফাচ্ছে। পা না কাটলে তার লাফানো থামবে না বোধ হয়। সমস্যাটা নেই, তার ব্যবস্থাও সে নিজে করবে। সিদ্দিক বেরিয়ে যাওয়ার পর কনকও বের হতে গেলে সায়ন বলল, আমার ফোনে উকি মারার সাহস আর দেখাস না। প্রথমবার ভুল বলে মাফ করলাম, দ্বিতীয়বার উকি মারলে চোখ ঠেয়ে রাখবো না। বলে যাস না আমার ছেলে ভালো, তো এই মানুষটা খুব খারাপ। কনক মনে রাগ চেপে কথাগুলো শুনে চলে গেল। সায়ন পায়ের উপর পা তুলে এখনো ছোলা খেতে ব্যস্ত। কাঁচা ছোলা রোজ খায়, ভালোই লাগে তার। তখন তার ফোনে মেসেজের টোন বাজলো। মেসেজ চেক করে দেখে স্বর্ণ একটা ঠিকানা দিয়ে মেসেজ করেছে। বেস্ট অফ লাক। সায়ন হাসল, বড়ই চমৎকার সেই হাসি। তারপর ছোলা চিবাতে চিবাতে প্যান্টের কোমর বরাবর হাত রেখে পিস্তলটা ঠিকঠাকভাবে গুছল। ঘাড় ঘুরিয়ে ঘড়িতে সময় দেখে স্বর্ণকে রিপ্লাই করলো, ধন্যবাদ হ্যাকার সাহেবা, আপনার কাজে আমি বিমোহিত, অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরেই করার চুমু ট্রিট দেব। হ্যালো, কে বলছেন? হ্যালো। ফোনের ওপাশে নিশ্চুপ নীরবতা, তবে মৃদু শব্দে বাজছে উইন্ড চাইমের টুংটাং শব্দ। শখ কথা ভুলে মন দিয়ে শব্দটা শুনল। বাতাস বইছে, সেই বাতাসে উইন্ড চাইম মিষ্টি সুর তুলেছে। সে কোথায় যেন শুনেছিল উইন্ড চাইমের টুংটাং শব্দ নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি প্রবাহিত করে, মন খারাপ দূর করে। সে কথা ভেবে শব্দটা কানে আসা মাত্রই কথা ভুলে ফোন কানে ধরে বসে রইল। মন দিয়ে শুনল, কল দাদাও বোধ হয় এটাই চেয়েছিল। তবে কথা না বলে চুপ করে থাকা এক প্রকার অভদ্রতা। তাই আরও কয়েকবার হ্যালো হ্যালো করে সাড়া না পেয়ে কলটা কেটে দিল। মাঝরাতে চেনা অচেনা কেউ ফাজলামি করছে ভেবে পড়ায় মন দিল। পড়তে পড়তে হঠাৎ একটা ঘটনা মনে পড়ল। শীতলের ঘুম না এলে পাশের রুমে শুয়ে ফোন করে বকবক করে। তো একদিন মধ্যরাতে তাকে ফোন করে বলেছিল, ওই আপু, তাড়াতাড়ি আমার রুমে এসো তো। কেন, কি হয়েছে? সিলিং ফ্যানটা অফ করে যাও, শীত লাগছে খুব। এই জন্য পাশের রুম থেকে আমাকে ডাকছিস? আমি উঠতে পারবো না, অলসতা আমাকে জাপটে ধরেছে। তুমি এসো, না এলে ঠান্ডায় নিউমোনিয়া হলে সব দোষ তোমার। সেদিনও জেগে পড়েছিল বিধায় গিয়ে অফ করে এসেছিল। সে কথা মনে করে শখ হাসল। বিড়বিড় করে পড়তে পড়তে পুনরায় তার ফোন বেজে উঠল। সে নাম্বার থেকে কল এসেছে। ধরবে না ভেবে পড়তে পড়তে দেখলো পরপর কল আসতেই আছে। একবার, দুইবার, তিনবার করে 12 বারের বেলায় কল রিসিভ করতে অপর পাশ থেকে কেউ বলল, তুমি এত পাষাণ কেন ঘুমে? বেখেয়ালে আমার মন চুরি করলে, ঘুম কেড়ে নিলে, এরপর তোমাকে পাওয়ার নেশাটুকু সর্বাঙ্গে ছড়িয়ে দিলে। এখন না পাচ্ছে স্বস্তি, না একদণ্ড শান্তি। পুরো তুমিটা বিশ্রীভাবে আমার মনে গেঁথে গেছো। চোখ বন্ধ করলেও তোমাকে দেখি, আর চোখ খুললেও তুমি। কেন এমন হচ্ছে? কি করেছি আমি? কি দোষ আমার? কেন এইভাবে বিপাকে ফেললে আমায়? এমন করাই লাগতো? না করলে কি অধর্ম হয়েছে তখন? পুরুষালী ভারী কণ্ঠস্বর শুনে শখ কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা চেক করলো। অচেনা নাম্বার, তবে ভয়েস শুনে চেনা লাগছে। মনে হচ্ছে পূর্বেও মানুষটার সঙ্গে কথা হয়েছে। শুনেছে ভয়েস, কে সে আর এসব বলার মানে কি? তাই সে জবাব দিল, কে বলছেন? তোমার প্রেমে হাবুডুবু খাওয়া এক হতভাগা নাবিক। হিয়ালি কথা আমার পছন্দ নয়, তাই যা বলার সরাসরি বলুন। আর ভদ্র ঘরের ছেলেরা পরিচয় না দিয়ে কাউকে কল করে এসব কথা বলে না। এতদিন ভদ্র সভ্য এতর ছিলাম, থাকতে দিলে কই? যাই হোক, এখনও চিনতে পারোনি আমায়? না। আহনাব বলছি, বিকেলে দেখা হলো, কথা হলো, এর মধ্যে সব বলে গেলে। এবার চিন্তা অসুবিধে হলো শখের। এজন্য বোধহয় ভয়েস চেনা চেনা লাগছিল। কিন্তু এই লোক নাম্বার পেল কোথায়? সাহস দেখাতে ফোনও করেছে। তবে লোকটা তার বড় ভাইয়ের চেনা হলেও তার কাছে মানুষটা সম্পূর্ণ অচেনা। আর অচেনা কারোর সঙ্গে রাত ভিড়েতে তার কথা থাকতে পারে না। তাছাড়া ইতোমধ্যে মানুষটার মনোভাব বুঝে ফেলেছে। এরপর আর তাকে পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস। এত এত মানুষের ভিড়ে হঠাৎ কাউকে ভালো লাগতেই পারে। মন হারিয়ে অপরিচিত জেনে আপন আপন লাগতেই পারে। তাই বলে মনের বিরুদ্ধে গিয়ে কাউকে সঙ্গের সঙ্গী করা অযৌক্তিক। তাছাড়া এসব বেহায়াগিরি চৌধুরী নিবাসের মেয়েদের সঙ্গে যায় না। মনে মনে কথা ভেবে কল কেটে ফোন সাইলেন্ট করে ফেলল। ফোনের আলো জ্বললে চোখ যাচ্ছে দেখে ফোনটা উল্টে করে রেখে দিল। এ ব্যাপারে কিছু বলার নেই, তাই কথা বাড়ানো বৃথা।
কথার মাঝে কল কাটতে দেখে আহনাফ একের পর এক কল দিতেই থাকলো, কিন্তু শখ রিসিভ করলোই না। তাই অনেকগুলো মেসেজ করলো। এরপরে কল দিতে গিয়ে বুঝলো তার নাম্বার শখের নারীর ব্ল্যাকলিস্টে ঠাঁই পেয়েছে। তবে কেন জানি তার রাগ হলো না। বেলকনি থেকেই উঠে রুমে গিয়ে হাত পা ছড়িয়ে বিছানায় শুলো। ঘাড় ঘুরিয়ে পাশের শূন্য জায়গাটা দেখল। তারপর ঠোঁট কামড়ে হেসে ফোনের গ্যালারিতে থাকা অপরূপ সৌন্দর্যের অধিকারী একটা মেয়ের ছবি বের করলো। খুঁটিয়ে খুঁটিয়ে মন দিয়ে দেখল। কি চমৎকার তার চোখ, নাক, ঠোঁট, হাসি। ইস, এই পুতুলটা তার কবে হবে? জাপটে ধরে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে পারবে? নিজের মনের ভাবনা দেখে সেবার নিজেই হেসে ফেলল। তারপর মিটিমিটি হাসতে হাসতে ছবির মেয়েটাকে উদ্দেশ্য করে বিড়বিড় করলো, এই যে মিষ্টি মুখের মিষ্টি মেয়ে, একটু ভালোবাসতে এত বাধা কিসের শুনি? এই দূরত্ব যে ভালো লাগে না। কাছে এসো, আমার হও, আমার অবুঝ মন পুড়িয়ে আর পাষাণ হয়েও না গো, হয়েও না। সায়ন জানি মেসেজের রিপ্লাই আসবে না, তাই ফোনটা পকেটে পুরে উঠে দাঁড়ালো। পার্টি অফিস প্রায় সারা রাত খোলা থাকে। পোলাপান মিটিং করে, আলাপ আলোচনায় বসে, কখনো আমোদ ফুর্তিতে মাতে। সায়ন ছোলার খোসা ছাড়িয়ে মুখে পুরে বাইক নিয়ে বেরিয়ে গেল। পরপর ফোনে নোটিফিকেশন না এলেও বুঝলো কার মেসেজ হতে পারে। সে চৌধুরী নিবাসের কাছাকাছি মোড়ে এসে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে বাইকটা তার সামনে দাঁড় করালে কালো পোশাকে সর্বাঙ্গ আবৃত মানুষটা বাইকের পেছনে উঠে বসল। সায়নও বিনা বাক্যে বাইক ছুটালো ক্লাবের দিকে। পেছনে বসা মানুষটা চুপচাপ দেখে সায়ন লুকিং গ্লাসে একবার তাকিয়ে চমৎকার করে ডাকল। শো কোটের টেক্সট পেয়েও সে কিছুই মনে করে না। ঝটপট উঠে রিক্সা ডেকে উঠে বসে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য সে। রিক্সায় বসে এসে সায়নের ফোনে কল করে জানতে চায় সে এখন কোথায়। সায়ন সেদিন একটা মিছিলে ছিল, তার ফিরতে দেরি হবে কারণ মিছিল শেষে পার্টি অফিসে যাবে। এ কথা শুনে স্বর্ণ সায়নের বারণ অমান্য করে পার্টি অফিসে যায়। সায়নের বরাদ্দকৃত রুমে অপেক্ষা করে। সে সায়নের বোন জেনে কেউ কিছু বলার সাহসও করে না, বরং চা বা কফির সাথে নাস্তা এনে রেখে যায়। তা পার্টি অফিসে আসার কথা কনক সায়নকে জানায়। এ কথা শুনে সায়নও ছুটে আসে তাৎক্ষণিক। এসে এর আগে থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, একা একা না কেন তুই? পায়ের নলে কাটতে হবে? স্বর্ণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে সায়নের চোখের দিকে। চোখ মুখ লাল হয়ে আছে অস্বাভাবিকভাবে। আজ তার চোখের মুখের অবস্থা দেখে সায়ন ভ্রুকুটি করে তাকিয়ে রইল। সাংঘাতিক কিছু ঘটেছে আন্দাজ করে নিল। নয়তো কড়া বারণ থাকা সত্ত্বেও এখানে আসার ভুল স্বর্ণ করবে না, এ কথা ভেবে সে নিজেকে শান্ত করল। স্বর্ণের মুখোমুখি চেয়ারে বসল। ঝকঝকে গ্লাসে ঢেকে রাখা পানি এগিয়ে দিয়ে বলল, কেউ কিছু বলেছে? আমি তোমার পেট গরম করি? তোমার সঙ্গে শুই? বীর্য ছাড়া আর কি কি দাও আমাকে? এর জবাব আগেও দাও আমাকে। ক্ষিপ্ত স্বরে বলা এ কথা শুনে সায়নের কপাল কুঁচকে গেল। সে একবার দরজার দিকে তাকিয়ে পুনরায় স্বর্ণের দিকে দৃষ্টিপাত করল। এ কেমন কথা? স্বর্ণ শীতল ছোট চাচার মেয়ে হলেও শখকে যতটুকু ভালোবাসে তাদেরকেও ততটুকুই ভালোবাসে। নিজের আপন বোন বলে সে কখনো শখকে আলাদা করে কিছু দেয়নি, আলাদা করে শাসনও করেনি। যখন যা দিয়েছে 3 বোনকে একসঙ্গে, যে যা চেয়েছে সময় করে এনে দিয়েছে। অথচ আজ স্বর্ণের মুখে এই কথা শুনে রাগের বারুদ বাড়ল। উঠে গিয়ে স্বর্ণের গাল চেপে ধরে আগুন ছড়া কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, কে কি বলেছে? বাড়তি চুপা দেখাবি না একদম, মূল পয়েন্টে আয়। কে বলেছে সব? কে বলেছে তাদের চিনি না আমি। তবে কেন বলেছে এর কৈফিয়ত তোমাকে দিতে হবে, নয়তো বাবাকে অন্য বাসায় নেওয়ার কথা বলতে বাধ্য হব। এবার বাড়াবাড়ি করছিস স্বর্ণ, এখন বাড়ি যা, আমি দেখছি। অকারণে কেন আমাকে এসব বলা হলো? তোমার কারণে কেন এসব আমাকে শুনতে হবে? তোমার কাজের দায় নেব না আমি। ঠিক 24 ঘন্টার মধ্যে তাদের শিক্ষা দিবে, নয়তো আমি বড় বাবাকে জানতে বাধ্য হব। বাড়ির মেয়েদের রাস্তায় এভাবে অপদস্থ করার কথা শুনে সারাফাত চৌধুরীও বসে আঙ্গুল চুষবে না নিশ্চয়ই। আশ্চর্য তো, আমি এসব বলতে বলেছি নাকি নাকি স্বয়ং নিজে এসে বলেছি তোকে? হুদাই ছুটপাট দেখাচ্ছিস কাকে? হ্যাঁ, এমন কাজ করো কেন যে কাজের রেশ ধরে বাড়ির মেয়েরা পথঘাটে অপদস্থ হতে হয়? সেই কৈফিয়ত তোকে দিতে হবে? প্রয়োজনে তাই দিতে হবে। সায়ন এ কথার জবাব না দিয়ে চোয়াল শক্ত করে শুধু তাকিয়েছিল। স্বর্ণ তার রাগটুকু উগুড়ে দিয়ে বাড়ি ফিরে রুমের দরজা বন্ধ করে বসেছিল। পরে সায়ন খোঁজখবর নিয়ে সে ছেলেগুলো কি করেছে একমাত্র সে জানে। তারপর থেকে সায়নের সঙ্গে কথা বলতো না, পাশে বসতো না, কিছু দিলে নিত না, এমনকি ঈদের সেলামি দিলে ছুঁয়েও দেখতো না।
অনেকে খেয়াল করেছিল। ওদের দুজনকে জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায়নি কারো থেকে। সামান্য একটা ঘটনার সম্পর্কের অবনতি হচ্ছে দেখে একদিন সায়নী তাকে ডেকে পাঠায়, সরি বলে। জবাবে স্বর্ণ অকপটে বলে বসে, আমাকে তোমার সঙ্গে নাও। তার কথা শুনে সায়ন হেসে ফেলল। হাসতে হাসতে তার ভেজা চুলে ব্যাক ব্রাশ করতে করতে হেয়ালি সুরে বলল, সঙ্গে নেব মানে? রাজনীতিতে নাম লেখানোর কথা বলছিস নাকি? হুম। না নিলে? পরিবার আলাদা হওয়ার চমৎকার দৃশ্য দেখতে নিজেকে প্রস্তুত করো। ছেড়ে দিচ্ছিস? ধরে নাও তাই। যে নোংরা ঘৃণা করিস সেই নোংরা গায়ে মাখতে উঠে পড়ে লাগলি কেন হঠাৎ? কি উদ্দেশ্য তোর? কি গুড় পাকাচ্ছিস তুই? রাজি তুমি? চৌধুরী নিবাসে মেয়ে রাজনীতি করবে স্বপ্নেও ভাবতে পারিনি আমি। বাবা জানলে কি হবে বুঝতে পারছিস? স্বর্ণ জবাব দেয়নি, আবার নিজের জেদ থেকে তাকে টলানো যায়নি। এক প্রকার বাধ্য হয়েছিল সায়ন স্বর্ণের জেদের কাছে হার মানতে, এবং সেও শর্ত জুড়ে দিয়ে বলেছিল, কাজের স্বার্থে যা করার করবি তা আড়ালে থেকে। যত যাই হোক সর্বসম্মুখে কখনো তোর নিজের পরিচয় সামনে আনতে পারবি না। স্বর্ণ রাজি হয়েছিল। এরপর থেকে সুযোগ বুঝে স্বর্ণের সঙ্গে রাজনীতির আলাপ করত। ল্যাপটপে ছবি দেখিয়ে চিনাতো কে কার বিপক্ষ দল, কে কেমন, কে কোন কাজের সঙ্গে জড়িত। মাঝে মাঝে হোমওয়ার্কের মতো টাস্ক পূরণ করতে হতো, আর বেশিরভাগ টাস্ক হতো কারো সম্পর্ক তথ্য কালেক্ট করা। মোট কথা, সায়নও বুঝতো না তাকে দিয়ে কি কাজ করাবে, কি কাজ করলে সবার চোখের আড়ালে থাকবে স্বর্ণ। পরে অনেক ভেবে প্রফেশনালভাবে হ্যাকিং শেখায়। মাসের পর মাস মন দিয়ে হ্যাকিং শিখেছে। বর্তমানে সে এখন তুখর হ্যাকার। তার কাজ সায়নের চিহ্নিত করা আইডি কিংবা ফোন হ্যাক করে সেই ব্যক্তির দুর্বলতা খুঁজে বের করা, তারপর একটা ফাইল তৈরি করে সেসব সায়নের হাতে তুলে দেওয়া। আর সায়ন তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে সেগুলোকে কাজে লাগিয়ে রাজনীতির ফিল্ডে একাই নিজের জায়গায় তৈরি করেছে। কারণ রাজনীতি করতে গেলে সর্বপ্রথম নিজের পায়ের তলার মাটি শক্ত করা জরুরি, নয়তো ফিল্ডে টিকে থাকা মুশকিল। আর এভাবেই দিন যাচ্ছে, সময় কাটছে, ধীরে ধীরে ক্ষমতাও হাতে এসেছে। তবে এসব করতে করতে তারা কেউ টের পায়নি তাদের সম্পর্কের বদল ঘটেছে। অজান্তে মন দেওয়া নেওয়া হয়েছে, ভালোবাসা নামক জালে ফেসে গেছে, মোহ কেটে মায়াতে জড়িয়েছে। এসব যখন টের পেয়েছে কেউ আর লুকানোর চেষ্টা করেনি, বরং অকপটে স্বীকার করেছে, গ্রহণ করেছে একে অপরের ভালোবাসাকে। বাড়ির সকলের সামনে থেকে চালাচ্ছে লুকোচুরি প্রেম। প্রেমের সঙ্গে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, একজন সশরীরে উপস্থিত হয়ে আরেকজন আড়াল থেকে শক্তি হয়ে। বাইকে বসা অবস্থায় শুদ্ধ এখনো শীতলকে ধরে আছে। তার চোখে মুখে একরাশ বিরক্তি ঝরে পড়েছে। এতক্ষণ ধরে থাকতে থাকতে হাতও ব্যথা হয়ে গেছে। এদিকে শীতলকে ধরে গেলে বাইক পড়ে যাবে, বাইক সামলাতে গেলে তার হাত ফসকে শীতল পড়ে যাবে। এ কোন বিপদ! কিন্তু এভাবে কতক্ষণ থাকা যায়? সে আরেকবার শীতলের গাল ঝাঁপড়ে রাখলো, সাড়া নেই, নড়চড় নেই। তাই সে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাড়ির কেউ একসঙ্গে বের হতে দেখেনি। দারুণ কেনা হয় টাকা দিয়ে ক্যাচ আপ করা যাবে। এক কাজ করি, আপুটাকে এখানে ফেলে যায়, শেয়ালে এসে মাংস খেয়ে ফেললে হাড়গোড় লুকানো ব্যাপার না। এই কথা বলে তাকে ছাড়তে গেলে শীতল ধপ করে খপ করে শুদ্ধর দুহাত আঁকড়ে ধরল। ভয়ার্ত চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে তাকে ছাড়তে বারণ করলো। তারপর হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, কি করেছি আমি? সব সময় আমার সঙ্গে এমন করেন কেন? তুই অজ্ঞান ছিলে? না, আপনি শুধু শুধু ভয় দেখাচ্ছিলেন, তাই অজ্ঞান হওয়ার ভান ধরেছিলাম। এ কথা শুনে শুদ্ধ দাঁত দিয়ে তার নিচের ঠোঁট কামড়ে এক ভ্রু উঁচু করে তাকিয়ে রইল। সে আগেই বুঝেছিল শীতল অভিনয় করছে। কারণ আর যাই হোক, অবচেতন মানুষের চোখের দুই পাতা তীর তীর করে কাঁপে না। সত্যি সত্যি ফেলে দিচ্ছে কিনা দেখার জন্য মিটমিট করে চোখ খোলে না। সে এই নিয়ে কথা না বাড়িয়ে শীতলকে ইশারা করে বাইক থেকে নামতে বলল। শীতল আশপাশ তাকিয়ে নামল। শুদ্ধ বাইক স্ট্যান্ড করে পকেটে হাত গুজে সামনের দিকে হাঁটা ধরল। তাকে হাঁটতে দেখে শীতলও তার সঙ্গে পায়ে পা মিলিয়ে মিনমিন করে বলল, বাড়ি যাব না। যা, আমাকে ধরে রেখেছে। একাকে কিভাবে যাব? বাতাসে উড়ে উড়ে যা, হয়তো আত্মার পিঠে ভর করে যা। কথায় কথায় এমন খ্যাচ খ্যাচ করলে সঙ্গে নিলেন কেন? আমি নেই রে, তুই স্বেচ্ছায় সঙ্গে এসছিস। এসেছি, তাই বলে এভাবে কথা বলতে হবে? হবে। কেন হবে? নয়তো বিশুদ্ধ পুরুষের জাত যাবে। শীতল মুখ লটকে শুদ্ধর দিক থেকে চোখ সরিয়ে নিল।
চাঁদের আলোয় রাস্তা দেখা যাচ্ছে। রাত কটা বাজে কে জানে। শুদ্ধ হাঁটছে তো হাঁটছে। বের হয়েছিল বাইকে করে ঘুরবে বলে, অথচ এই বর্বর লোক তখন থেকে হাঁটাচ্ছে তো হাঁটাচ্ছে। সেবার আর না পেরে পাশাপাশি চলতে চলতে পুনরায় মুখ খুলল। ওইদিকে কোথায় যাচ্ছেন? সব অন্ধকার। এত সুন্দর অভিনয় করলি গিফট না দিলে চলে? তোর গিফটটা তো কি বুঝিয়ে দিতে ওদিকে যাচ্ছে। গিফট? সত্যি আমি সুন্দর অভিনয় করেছি? হুম। কি গিফট দিবেন শুদ্ধ ভাই? বলুন না প্লিজ, বলুন বলুন। সামনে একটা পুকুর আছে, ভাবছি সেখানে তোকে নিয়ে গিয়ে চুবাবো। ছোট গিফট বলে মন খারাপ করিস না। এখন পুকুরে চুবাই, কাল না হয় নদীতে চুবিয়ে আনবো। শীতল থেমে গেল। ও নিজের পায়ের জুতো খুলে নিজের গালে মারতে ইচ্ছে করছে। সে কেন ভুলে যায় এলো কাজটা একটা বদমাস। বোম মারলেও তার মুখ দিয়ে সুন্দর কথা বের হয় না, হবেও না। কোনোমতো প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে কোনোদিন এই লোকের সঙ্গে বের হবে না। এই বিশুদ্ধ পুরুষ তাকে নিয়ে বেড়ানোর জন্য কেঁদে মরে গেলেও যাবে না। না না, আসার সময় ভেবেছিল যা কিছু ঘটুক বড় আব্বুকে কিছু বলবে না, কিন্তু না, সে বাড়ি গিয়ে বড় আব্বুকে ফোন করবে, পায়ে টু পায়ে সব বলবে, সব। ছেলের এই কাণ্ডে যদি বড় আব্বু বিচার না করে তবে সে বাড়ি ছেড়ে চলে যাবে। তাকে চুপচাপ দেখে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর ফিচেল হেসে বলল, বড় আব্বুকে কথা লাগানোর পায়তারা চলেছিস তাই না? তা তোর বড় আব্বুকে ভয় পায় নাকি আমি? শীতল বিস্ফোরিত দৃষ্টিতে দেখল সামনে দাঁড়ানো মানুষটাকে। এ লোক তার মনের কথা বুঝল কিভাবে? তার মানে আশা ভরসা নেই সত্যি সত্যি এখন পুকুরে চুবাবে। তাই সে ধপ করে বসে পড়ল। তাকে বসতে দেখে শুদ্ধ হাঁটা থামিয়ে কপাল কুঁচকে বলল, বসলি কেন? দেরি হয়ে যাবে তো, চল ওঠ। লাগবে না গিফট, বাড়ি যাব। তা বললে হয় নাকি? হয় গিফট নিবি নতুবা শর্ত মানবি, বল কোনটা করবি? কি শর্ত শুনি? শুদ্ধ তার পাশে বসল। পকেট থেকে দিয়াশলাই আর সিগারেট বের করে জ্বালিয়ে দুটো টান দিল। তারপর শীতলের দিকে সিগারেটটা বাড়িয়ে দিয়ে বলল, নে সুখ টান দে। আজ যেন শীতলের অবাক হওয়ার রাত। এই বিশুদ্ধ পুরুষ তাকে আজ অবাক করতে করতে মারবে বোধ হয়। সে খাবে সিগারেট? এই লোকটা কি পাগল হয়ে গেছে? তাকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে করিয়ে দিল হয় সিগারেট খেতে হবে নয়তো পুকুরে চুবাবে। শীতল কিছু একটা ভেবে সিগারেট হাতে নিয়ে ছুঁড়ে ফেলার আগে শুদ্ধ হাতটা চেপে ধরল। তারপর তাকে চেপে ধরে সিগারেট খাওয়াতে গেলে শীতল ভ্যাঁ ভ্যাঁ করে কেটে দিল। তাকে কাঁদতে দেখে শুদ্ধ ওকে ছেড়ে দিয়ে বলল, খেতে হবে না সিগারেট, শুধু ঠোঁট ছোঁয়াবি। নে ছোঁয়া। না। কি বললি আবার বল। শুদ্ধর মারকাট মুখভঙ্গি দেখে শীতল ফোপাতে ফোপাতে হাতে সিগারেট ধরল। তারপর জ্বলন্ত সিগারেট ঠোঁটের কাছে আনতেই ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল। সেই সঙ্গে শুদ্ধর বলা একটা কথা, হেলে রে স্মাইল প্লিজ। হঠাৎ ফোনের ফ্ল্যাশ জ্বলে ওঠায় শীতল দৃষ্টি তুলতেই শুদ্ধ সেই অবস্থায় ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। তারপর ছবিগুলো তাকে দেখিয়ে বলল, এবার তোর কাজ হলো বাবা মাকে আমার জন্য পাত্র দেখতে বলবি, জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটা বোঝাবি। ওনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে না না করবো, রাগ দেখাবো, চিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেব। তবুও তুই কাজ থামাবি না, যেভাবেই হোক সবাইকে রাজি করাবি, মনে থাকবে? যা বললাম পাই টু পাই করবি। যদি না করিস ছবিগুলো 3 চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর করা কাজ ও কথা শুনে শীতল আহাম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতবাক, অসহায়। খুনসুটি ঝগড়া করতে করতে সায়ন স্বর্ণ এসে পৌঁছেছে একটা পুরনো মন্দিরের সামনে। এই মন্দিরে আগে কালী মূর্তির পুজো হতো। মন্দিরের পুরোহিত রামকৃষ্ণ চরণের কাটা মুন্ড পাওয়ার পর থেকে পুজো অর্চনা বন্ধ হয়ে থাকে। এরপর নানান কুসংস্কার ছড়াতে ছড়াতে ধীরে ধীরে মন্দিরটা একেবারেই বন্ধ হয়েছে। কালী মূর্তি সরিয়ে অন্যত্রে স্থানান্তর করা হয়। দিনে দিনে মন্দিরের পলেস্তারা খসে অযত্ন অবহেলায় মন্দিরটা সৌন্দর্য হারায়, কদর হারায়। বর্তমানে দিনেও নাকি এখানে আসার সাহস করে না কেউ। এলে নাকি গা মাথা ভার হয়ে আসে, ভয় শরীর শিওরে ওঠে। তবে নিস্তব্ধ এরিয়া দেখে মাঝে মধ্যে জুয়াখোরদের আনাগোনা দেখা যায়। দিনের বেলায় মন্দির থেকে দূরত্বের দল বেঁধে জুয়ার আসর বসায়, তারপর সন্ধ্যার আগে আগে ফিরে যায়। এমনই এক জায়গায় স্বর্ণ আর সায়ন এসে দাঁড়িয়েছে। মশার কামড়ে হাত পা জ্বলতে শুরু করেছে। সায়ন এতক্ষণ শান্তশিষ্ট থাকলেও এবার তার মুখ দিয়ে গালির ফোঁয়ারা ছুটতে শুরু করলো।
এক পর্যায়ে রাগে গজগজ করে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে বলল, ওই আমার শাওয়ার বাল মস্করা আমার আমার লগে। আমি কি তোমার শালা লাগি? হ্যাঁ, 5 মিনিটের মধ্যে আসবি, নয়তো আজ তোকে এমন ঠাপ দেব বাপ ডাকারও সময় পাবি না, শালা বেড়া সুধা। ফোনের ওপাশে থাকা মানুষটা কি বলল শোনা গেল না। শোনার ধৈর্যও নাই সায়নের। সে নিজের কথাটা শেষ করে কল কেটে হাত পা ঝাড়ছে। এক দফা মশাকেও গালি ছুড়ল সে। তাকে গালি দিতে দেখে স্বর্ণ বিরক্ত মুখে এদিক ওদিক তাকাচ্ছে। এই মানুষটা বাড়ি থাকাকালীন একরকম, বাড়ির বাইরে আরেক রকম। কতদিন বলেছে গালি না দিতে, কিন্তু শুনলে তো। তাকে এভাবে তাকাতে দেখে সায়ন আর একটু কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলল, ভয় লাগছে জান? তোমার মতো ভূত সাংতে থাকতে ভয় কিসের? তা ঠিক। কিছু খাবি? খিদে পেয়েছে? যদি বলি হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে কিছু এনে দিতে পারবে? পকেটে কাঁচা ছোলা আছে, খাবি? না। তাহলে আমাকে খা। স্বর্ণ মুখে বিরক্তিকর শব্দ করে প্রসঙ্গ পাল্টাতে বলল, সভ্য গালি দিতে খুব কষ্ট হয় তোমার? গালি ভদ্র সভ্য হয় নাকি? মাথার ছান্দি গরম না হলে সেটা গালি বলে গণ্য করা হয় না জান। চিন্তা করিস না, তোকেও শিখিয়ে দেব। একদিন দেখবি তুই আমার থেকে বড় মাপের গালির মাস্টার হয়ে যাবি। তোমার গালি রেকর্ড করে বড় মাপকে শোনাবো ভাবছি। এভাবে কট খাওয়াস না জান পাখি, আমার মা সহ্য করতে পারবে না। এ কথা শুনে স্বর্ণ ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসল। তাকে হাসতে দেখে সায়ন শক্ত থাবায় 2 গাল চেপে ধরে ঠোঁটে শব্দ করে চুমু খেল। এবার 2 গালে। স্বর্ণ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাল ঠোঁট মুছে কিছু বলার আগে সেখানে গাড়ি আসার শব্দ পেল। সায়ন স্বর্ণের হাত টেনে আড়ালে সরে উকি মেরে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি আঁটল। তার ধারণায় ঠিক সিদ্দিকের চেলা কনক এসেছে। ইনসানের সঙ্গে কি ঘটবে সেটার প্রমাণ হাতাতে সশরীরে উপস্থিত হয়েছে। প্রমাণ কিছু পেলে সিদ্দিককে দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়ার চমৎকার ফন্দি। কিন্তু এত কাঁচা কাজ করার মানুষই নয়। কনককে একটু খেলানো যাক। একথা ভেবে সে স্বর্ণের দিকে তাকিয়ে বলল, জান, শালাকে কিছু দিয়ে আয় তো। কি দিব? চুমুটুমু কিছু? একদম জানে মেরে দেব আমার বাঘের জিনিস অন্যকে দিলে। ওর ভবিষ্যতের উপরে ঠাড়া ফেলে আসি, যাতে সমন্দির পো বিয়ের পিড়িতে বসেও নিজের পুরুষত্ব নিয়ে ভয়ে থাকে। যাবে, যাও, বলার কি আছে। তবে তাড়াতাড়ি এটাকে বিদায় করো, আরেক পাখি যে কোনো সময় চলে আসতে পারে। তুই এখানেই থাক, আমি যাবো আর আসবো। সাবধানে, ভুলেও বুঝতে যেন না পারে এটা তুমি। স্মরণে রেখো, আসল কাজ এখনো বাকি। স্বর্ণের কথা শুনে সায়ন সম্মতিসূচক মাথা নাড়িয়ে এক দৌড়ে কনকের গাড়ির কাছে গেল। কনক আশপাশ উঁকি মেরে কার উপস্থিতি বোঝার চেষ্টা করছে। বোকা কনক সায়নের সুবিধা করতে গাড়ির লাইটটা অফ করে গাড়ি থেকে নেমেছে। এই সুযোগে সায়ন কনকের মাথায় ওড়না পেঁচিয়ে একের পর এক লাথি বসালো প্যান্টের ছিন বরাবর। আচমকা আক্রমণে কনক কিছু বুঝে উঠতে পারল না, আর না নিজেকে সেভ করার সুযোগ পেল। একের পর এক লাথিতে প্রচণ্ড ব্যথায় গোঙাতে আরেকটা গাড়ি শব্দে সায়ন ছুটে পালালো। ওটা সায়নের গাড়ি ভেবে কনকও দেরি করল না। কোনো মতে মুখ থেকে ওড়না সরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। জানি বেঁচে ফিরলে পরেও ব্যথাস্থানে হাত বুলানো, শোক প্রকাশ করা যাবে। এদিকে সায়ন কনককে ইচ্ছে মতো পিটিয়ে স্বর্ণের কাছে গিয়ে হাতের ইশারায় বোঝালো আসল পাখিও এসে গেছে। ততক্ষণে ওই গাড়িটা এসে থেমেছে তাদের থেকে একটু দূরে। জুলিয়া নামের মেয়েটা ড্রাইভিং সিটে বসে ইনসানকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মাল খেয়ে টাল হওয়া ইনসান জানতেও পারল না তার বর্তমান অবস্থান কোথায়। প্ল্যান করে ঝুলিয়া তাকে কোথায় নামিয়েছে, কেনই বা এখানে নামিয়েছে। শুদ্ধর কথাও কাজে শীতল আহাম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতবাক, হতভম্ব। জবাবে কিছু বলার মতন শব্দ তার শব্দ ভাণ্ডারে নেই। সে বিয়ের জন্য পাগল, অথচ এতদিন এমন ভাব করত যে বিয়ে বিদ্বেষী। না যে করেই হোক আগে বাড়ি পৌঁছাতে হবে। এখন কিছু বললে সত্যিই যদি জোর করে সিগারেট খাইয়ে দেয়, নতুবা পুকুরে ছুবায়, কোনো মতে ঘাড় তারাটার সঙ্গে তাল মিলানো যাক, পরেরটা পরে ভাবা যাবে।